500 ml কার ওয়াশের দাম মোটামুটি পড়ছে এমআরপিতে 255 টাকার মতো। আমি যদি 250 টাকাও ধরে নিই তাহলে 1 ml কার ওয়াশের দাম হচ্ছে মাত্র 50 পয়সা, তাহলে 5 ml এর দাম হচ্ছে 2.5 টাকা। তো আপনি যদি সপ্তাহে একদিনও গাড়ি ধোন তাহলে মাসে আপনি 4 বার অর্থাৎ 10 টাকা খরচা হচ্ছে, 2.5 × 4, আর বছরে আপনার 120 টাকা মাত্র খরচা হচ্ছে। তার বছরে 120 টাকা খরচা করে আপনি বছরের পর বছর আপনি কিন্তু এরকম একটা নতুন গাড়ি আপনি কিন্তু পেতে পারেন। এখানে একটা কথা বলে রাখি যে গাড়ির যে পেইন্ট হয় সেটা যদি ভালো করে খেয়াল করি আমরা দেখব খুব স্মুথ হয় এবং কোনোভাবে সেটা জলকে ধরে রাখতে পারে না, জল ওর গায়ে থেকে গড়িয়ে বেরিয়ে যায়, ফলে গাড়ির উপর জমে থাকা ময়লাকে ধোয়া কিন্তু খুব কঠিন হয়। কিন্তু আমাদের কার ওয়াশের মধ্যে রয়েছে ওয়াটার পেনিট্রেশন ফর্মুলা, জলের সঙ্গে যেই কার ওয়াশ মেশানো হচ্ছে সেই জলের মধ্যে একটা গুণ এসে যাচ্ছে যে সে কিন্তু গাড়ির গায়ে জমে থাকা ময়লার মধ্যে ঢুকে গিয়ে গাড়ির ময়লাটাকে কিন্তু আলগা করে দিয়ে গাড়িটাকে খুব সুন্দরভাবে ক্লিন করতে পারে। সো আমরা চলুন আসি, মাত্র 2.5 টাকার বিনিময়ে আমরা একটা নতুন গাড়ি আমরা বছরের পর বছর কিন্তু আমরা ধরে রাখতে পারি। সিলিকন গ্লেজ, গাড়ি তো ধোয়া হয়ে গেল, এবার গাড়িটাকে পলিশ করব কিভাবে? তার জন্য অসাধারণ প্রোডাক্ট রয়েছে আমাদের সিলিকন গ্লেজ। এটা কি করছে? এটা গাড়ির গায়ের যে পলিশটা সেটাকে অ্যাজ ইট ইজ রাখছে। শুধু গাড়ির গায়ের পলিশ নয়, আমরা যদি চাই এটা দিয়ে আমাদের বাড়ির যাবতীয় জিনিসকেও কিন্তু পলিশ করতে পারি। যেমন ধরুন আপনার যে কোনো স্টিল বা ক্রোম ফিটিংস, বাথরুমের কল, এসবকেও আমরা যেমন ক্লিন রাখতে পারি। গ্লেজ টাইলস, পোর্সেলিনের যে কোনো শোপিসকে আমরা একদম গ্লেজি রাখতে পারি। ফ্রিজের যে গা বা ধরুন আপনার টেলিভিশনের গা বডি বা আপনার মাইক্রোওভেনের বডি বা আপনার কম্পিউটারের যে বাইরের অংশটা বডির অংশটা, এই সমস্ত জিনিসকে কিন্তু আমরা সি স্প্রে বা জুম দিয়ে ক্লিন করার পর আমরা চাইলে একটু সিলিকন গ্লেজ দিয়ে পলিশ করে নিলে বছরের পর বছর কিন্তু একদম নতুনের মতো একটা চমক থেকে যায়। আর সবচেয়ে মজার কথা, আমরা খেয়াল করে দেখেছি সিলিকন গ্লেজ দিয়ে একবার পলিশ করে নেওয়ার পর তারতে কিন্তু ফার্দার ময়লা বসতে আবার সময় নেয়। তো সিলিকন গ্লেজ দিয়ে আমরা কিভাবে ক্লিন করব একটু দেখে নিই। আমরা এরকম লিন্ট ফ্রি ক্লথ নিয়ে নেব, খুব ভালো হয় যদি পুরনো গেঞ্জির ন্যাকড়া নিয়ে নিই, এবং সেটাকে কিন্তু আমরা একটুখানি হালকা জলের ছিটে দিয়ে ভিজিয়ে নেব। একদম পুরো কাপড়টাকে ভেজাবো না, হালকা জলের ছিটে দিয়ে একটু ড্যাম্প করে নেব, এবং তারপর আমরা সিলিকন গ্লেজটাকে ভালো করে ঝাঁকিয়ে নেব। ঠিক আছে, ঝাঁকিয়ে নেওয়ার পর এই কনসেন্ট্রেটেড সিলিকন গ্লেজ আমরা কিন্তু এই কাপড়ের মধ্যে আমরা কিন্তু নিয়ে নেব। সারফেস বুঝে আমরা অল্প পরিমাণ নিয়ে এইবার যে কোনো সারফেসকে, ধরা যাক আমরা এখানে একটা সারফেস দেখে নিচ্ছি, আমরা আমাদের বোর্ডের গায়ে যদি ডেমোটা দেখাই তাহলে আমরা কিন্তু এইভাবে সার্কুলার মোশনে আমরা কিন্তু লাগিয়ে নেব। ভাবুন এটা গাড়ির বডি হতে পারে, এটা আপনার ফ্রিজের গা হতে পারে, যে কোনো জিনিস লাগিয়ে নেওয়ার পর এইবার একটু একটু যদি ময়লা থেকে থাকে সেগুলো উঠে চলে আসে, এবং তারপর আমরা একটা শুকনো কাপড় দিয়ে আরেকবার এই জায়গাটাকে খুব ভালো করে আমরা কিন্তু ঘষে নেব। এবং এরপর যদি আমরা জায়গাটাকে টাচ করি একটা অদ্ভুত সিল্ক ফিনিশ আমরা কিন্তু এর মধ্যে পাবো, যেটা কিনা সিলিকন গ্লেজ ইউজ না করলে হয়তো জায়গাটা পরিষ্কার থাকবে কিন্তু এইরকম একটা সিল্কি ফিনিশ কিন্তু আসবে না, এবং ফার্দার এই সারফেসে কিন্তু ময়লা জমতেও সময় নেবে। তো আউটডোর সারফেস যেমন কি গাড়ির গা, এই সমস্ত জায়গায় আমরা তো মাসে একবার কি খুব বেশি হলে আমরা দুবার ইউজ করতে পারি, আর ইনডোরের ক্ষেত্রে আমরা মাসে একবার যদি আমরা ইউজ করি যথেষ্ট। এবং এক্ষেত্রে দাম কিরকম পড়ছে একটু দেখা যাক। ইকোনমিকটা আমরা দেখে নিই যে কতটা ইকোনমিক। এটা একটা 500 ml এর এরকম বটলের দাম মোটামুটি 450 টাকার মতো আসছে। আমরা যদি হিসেবে সুবিধার জন্য দেখে নিই তাহলে পার ml এর দাম 1 টাকা থেকেও একটু কম পড়ছে। এবার একটা বড় সড়ক মোটামুটি মাঝারি মাপের যদি আমরা একটা গাড়ি ধরে নিই, ফ্যামিলি কার, তাহলে সেখানে যদি আমরা ধরে নিই যে 50 mlও লাগছে সিলিকন গ্লেজ, তাহলে কিন্তু আমাদের 40 টাকার মতো কিন্তু আমাদের গাড়িটাকে পলিশ করতে খরচা করছে। তো একটা 40 টাকা দিয়ে মাসে এক গাড়িটাকে পলিশ করা একবার কি দুবার, যদি আমি দুবারও করি 80 টাকা, আর আমরা একটু আগে দেখেছি 10 টাকায় গাড়ি ধোয়া, তার মানে 100 টাকার মধ্যে আপনি নতুন গাড়ি বছরের পর বছর আপনি কিন্তু মেনটেন করতে পারছেন। লেদার অ্যান্ড ভিনাইল ক্লিনার, নাম থেকেই বুঝতে পারছেন যে যে কোনো লেদার বা ভিনাইল দিয়ে তৈরি জিনিসকে এটাকে খুব সুন্দরভাবে ক্লিন করতে পারে। এটা খালি ক্লিনই করে যে তা নয়, এটা একই সঙ্গে লেদার বা ভিনাইল স্টাফকে সফট রাখে, ময়েশ্চার রাখে এবং এর যে ক্র্যাক হওয়া থেকে বাঁচায়।
এবং আরও একটা ব্যাপার রয়েছে, এর মধ্যে একটা খুব ভালো একটা প্রপার্টি রয়েছে, ওয়াটার রেজিস্ট্যান্স ফর্মুলা। আপনারা খেয়াল করেছেন হয়তো যে বর্ষাকালে যে কোনো লেদার জিনিসের উপর খুব ফাঙ্গাল ইনফেকশন হওয়ার একটা ভয় থাকে, কারণ লেদারের একটা স্বাভাবিক ধর্ম হচ্ছে জলকে আকর্ষণ করা। এই প্রোডাক্টটা দিয়ে যদি আপনি লেদার স্টাফটিকে ভালো করে ক্লিন করে রাখেন, ও কিন্তু ওয়াটারকে রিপালস করবে, অর্থাৎ জলকে কিন্তু বিকর্ষণ করবে। ফলে কি হচ্ছে, ফার্দার মানে ফাঙ্গাল ইনফেকশন হওয়া থেকে কিন্তু ওটাকে রেজিস্ট করবে। তো এটা আমরা কিভাবে ইউজ করবো আমরা একটু দেখে নিই। আমরা যে কোনো একটা লিন্ট ফ্রি এরকম কটন ক্লথ নিয়ে নেব এবং লেদার অ্যান্ড ভিনাইল ক্লিনারের বটলটাকে আমরা কিন্তু এরকমভাবে হালকাভাবে ঝাঁকিয়ে নেব। নিয়ে তারও আগে আমি দেখাই যে কোনো একটা লেদারের যদি আমার কাছে পার্স থাকে, সেটাকে একটু হালকা করে আমরা কিন্তু একটু ডাস্টিং অবশ্যই করে নেব। নেওয়ার পরে আমরা একটা কাপড়ে একটু লেদার অ্যান্ড ভিনাইল ক্লিনারটা অল্প করে নিয়ে নেব, ঠিক যেই সারফেসটাকে আমার ক্লিন করতে হবে ততটুকুই। একটা পার্সের জন্য এটা সাফিসিয়েন্ট। কখনোই ডিরেক্টলি পার্সে এটাকে ইউজ করব না, আমি জাস্ট পার্সের দুটো পাশে লাগিয়ে নিলাম, নিয়ে এটাকে রেখে দিলাম। আমার যদি আরও কিছু ব্যাগ বা কিছুকে ক্লিন করার থাকে সেক্ষেত্রেও আমি একটু নিয়ে সেখানেও আমি গায়ে ভালো করে মাখিয়ে নেব এবং সেটাকে কিন্তু রেখে নেব। এবং কিছুক্ষণ বাদে আমি যেটা করব, একটা পরিষ্কার কাপড় দিয়ে একটু জোরে আমরা ঘষে দেব। দেখুন পার্সটা ক্লিন হওয়ার সঙ্গে সঙ্গে এটা কিন্তু সফট থাকবে, এটা কিন্তু ফাঙ্গাল ইনফেকশন হতে দেবে না, এবং বহু বছর এই পার্সটা অ্যাজ ইট ইজ থাকবে। দেখবেন কিছুদিন বাদে লেদারের প্রোডাক্ট কিন্তু খুব ক্র্যাক করে যায়, ফেটে যায়, হ্যাঁ, এবং নষ্ট হয়ে যায়, সেটাও কিন্তু এটা হবে না। এবং খরচা কিভাবে বলবো, দেখুন এখানে 500 ml একটা বটলের দাম এমআরপিতে মোটামুটি ওই 290 টাকার মতো আসছে, এবং সেখানে যদি আমরা 300 টাকাও ধরি, তাহলে 500 ml এর দাম যদি 300 টাকা হয়, তাহলে 1 ml এর দাম কিরকম দাঁড়াবে? 1 ml এর দাম মোটামুটি 60 পয়সা মতো দাঁড়াচ্ছে। তো এবার যদি 60 পয়সা মতো দাঁড়ায়, তাহলে এরকম একটা পার্স ক্লিন করতে আমাদের 1 ml এর বেশি লাগছে না, তাহলে আমাদের 60 পয়সাতেই কিন্তু আমরা আরামসে একটা এরকম ধরনের পার্সকে ক্লিন করতে পারছি, এবং পার্সটা কিন্তু বহু বছর আমরা কিন্তু পার্সটাকে ইউজ করতে পারবো। এবং অনেক সময় অনেকে দেখবেন পার্স বের করছে, তাতে অত পয়সা রয়েছে, কিন্তু পার্সটা দেখে মনে হচ্ছে যে ওনাকে এক্ষুনি একটা পার্স কিনে দিলে ভালো হয়, পার্সটার এত খারাপ অবস্থা। আপনি যদি পার্সটাকে নিয়মিত ক্লিন করে রাখেন, আপনি দেখবেন পার্সটা দেখতেও কিন্তু খুব সুন্দর থাকবে। অ্যাপসাইটটি পুরো নামটা থেকে যদি আমরা বোঝার চেষ্টা করি, তাহলে এটার পুরো নাম হচ্ছে অল পারপাস স্প্রে অ্যাডজুভেন্ট। এটা একটা কৃষিজাত জায়গায় প্রয়োগ করার প্রোডাক্ট, মানে খেতিতে প্রয়োগ করার প্রোডাক্ট। বেসিক্যালি এটা কি করে, বেসিক্যালি আমরা কিছু ডেমোর মাধ্যমে যদি দেখি, তাহলে আমাদের কাছে খুব ইজি হবে প্রোডাক্টটা বুঝতে। এখানে আমরা একটু জল নিয়ে নিচ্ছি, আমার কাছে কচু পাতা আছে। কচু পাতাকে কখনো আপনারা দেখেছেন যে কচু পাতা দিয়ে আমরা জল দিয়ে কচু পাতাকে ভেজানো যায়? আমরা আজকে দেখব। দেখুন কচু পাতায় কখনোই জল ধরে না, আমি যতই কচু পাতায় জল দিই না কেন ও গড়িয়ে পড়ে যাবে। ঠিক একই ঘটনা কিন্তু হয় আমাদের চাষের ক্ষেত্রেও। ধরুন একজন চাষি ভাই, তিনি বেগুনের ক্ষেতি করেছেন। এবার বেগুনের গাটা কিরকম, ঠিক কচু পাতার মতোই প্রচন্ড পলিশড। এবার উনি চাইছেন যে বেগুনে যাতে পোকা না হয়, উনি পেস্টিসাইড জলে গুলে স্প্রে করছেন। এবার বেগুনের গা থেকে জলটা ঝরে মাটিতে পড়ে যাচ্ছে, আর পোকামাকড় যেমন ইচ্ছে বেগুনের মধ্যে থেকে যাচ্ছে, ফলে দেখবেন বেগুনে এত পোকা হয়। সেম আপনি যে কোনো যদি চাষের ক্ষেত্রে দেখেন, যে কোনো গাছের পাতা গাটা এরকম পলিশ হয়। ফলে কেউ যদি কোনো পেস্টিসাইড, হার্বিসাইড, ফার্টিলাইজার যদি স্প্রে করেন, তাহলে দেখা যায় যে গাছের পাতা থেকে ঝরে সেটা মাটিতে পড়ে যাচ্ছে এবং ওয়েস্টেজ হচ্ছে। এবং সেক্ষেত্রে আমাদের প্রোডাক্টগুলোও বেশি লাগছে, ওরা অনেক বেশি করে প্রোডাক্ট ইউজ করছেন, ফলে কিন্তু আমাদের গাছেরও ক্ষতি হচ্ছে, ওনাদেরও খরচা বেড়ে যাচ্ছে। কিন্তু সেখানেই আমরা যদি অ্যাপসাইটটি একটু ইউজ করি, কিভাবে আমি এখানে দেখাচ্ছি। আমরা জাস্ট কয়েক ফোঁটা, 1 ফোঁটা অ্যাপসাইটটি আমাদের এই জলের মধ্যে মিশিয়ে দিলাম। এবার দেখবেন এটা ম্যাজিকের মতো কাজ হবে। যে কচু পাতাটা একটু আগে ভিজছিল না, এবার সেই কচু পাতাটাই আমি জলে ভেজাবো, এবং আপনারা দেখবেন কচু পাতাটার অবস্থা। এই প্রথম কচু পাতা ভিজতে দেখলাম, তাই তো? আমি তো প্রথম দেখলাম না, আমি আগেও দেখেছি, কারণ আমি অ্যাপসাইটটা আগেও ইউজ করে দেখেছি। তো তাই না, এই যে যেভাবে কে ভেজালো,
জলটাকে কে ভিজতে হেল্প করলো? অ্যাবসাইডটি। এবার চাষি ভাই যদি তার পেস্টিসাইড হার্বিসাইড মেশানো জলে কয়েক ফোঁটা অ্যাবসাইডটি মিশিয়ে নেন, সবটারই মাপ আছে, সেই মাপগুলো আপনারা অ্যাবসাইডটির ব্রোশিওরে দেখে নেবেন, আমি আর ডিটেলস এখানে বলছি না। তাহলে দেখবেন যে এই যে বেগুনের গা থেকে জলটা ঝরে পড়ছিল বা পাতার গা থেকে জলটা ঝরে মাটিতে পড়ে যাচ্ছিল, সেটা কিন্তু পড়বে না। এই একইভাবে জলটা কিন্তু গায়ে লেগে থাকবে। তাতে কি হবে? হার্বিসাইড পেস্টিসাইডের পরিমাণও কম লাগবে, ফলে চাষি ভাইয়ের খরচাও কম হবে এবং কাজটাও কিন্তু বেশি হবে। ফলে কি হচ্ছে? কম খরচায় আপনি বেশি ফসল পাচ্ছেন। আরেকটা ডেমো দেখা যাক। আমরা অনেক সময় দেখেছি যে ধরুন দুটো জমি, এটা দুটো জমি, আমি জমিতে আমরা জলসেচ করছি। এখানে আমি একটু জলসেচের প্রক্রিয়াটা দেখাই। আমি জমিটাতে জল দিচ্ছি, খেয়াল করুন জলটা দানা বেঁধে একটা জায়গায় থেকে যাচ্ছে। ওকে, এতে কি হয়? আমরা জলসেচ করছি, জলটা কিন্তু অনেক সময় দেখা যায় যে প্রয়োজনের তুলনায় বেশি লাগছে, জমির ভেতরে অবধি পেনিট্রেট করছে না এবং লস অফ ওয়াটার অনেক বেড়ে যায়। ফলে যে সমস্ত জায়গায় অসম্ভব জলের ক্রাইসিস, সে সমস্ত জায়গায় কিন্তু দেখা যাচ্ছে প্রচুর জল দিয়েও কিন্তু চাষি ভাইদের খরচা বেড়ে যাচ্ছে। অনেক জায়গায় দেখা যায় যে চাষি ভাইরা মোটর ভাড়া করছেন, তারা কিন্তু ইলেকট্রিসিটি খরচা করে অনেক সময় ধরে তারা জলসেচ করছেন এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারপরেও প্রচুর জল কিন্তু নষ্ট হচ্ছে। সেখানে জলসেচ করার আগে যদি জমিতে একটু অ্যাবসাইডটি স্প্রে করে দেওয়া যেত জলে মিশিয়ে, তারও একটা মাপ আছে, আপনারা ভালো করে ব্রোশিওরে দেখে নেবেন, তারপর জলসেচ করা যেত, জলটা কিন্তু অনেক কম লাগতো, অনেক কম সময় অনেক কম ইলেকট্রিক খরচা করে আপনারা কিন্তু অনেক কম জলে অনেক বেশি পরিমাণ জলসেচ করতে পারতেন। সেটাও আমি একটা ছোট্ট ডেমো করে দেখাই। এই জলটার মধ্যে তো অ্যাবসাইডটি মেশানোই আছে, আমি আর আলাদা করে অ্যাবসাইডটি নিচ্ছি না। এই জলটা থেকে আমি একটু পরিমাণ নিয়ে আমি এই জলটার মধ্যে মিশিয়ে দিচ্ছি। খেয়াল করে দেখুন দুটো জলের মধ্যে ডিফারেন্সটা। আগে যে জলটা একটা জায়গায় দাঁড়িয়ে ছিল, এখনো দেখুন এখানে জলটা কিন্তু দাঁড়িয়ে আছে, সেখানে এই জলটা কিন্তু সঙ্গে সঙ্গে খুব সুন্দরভাবে পেনিট্রেট করা শুরু করে দিয়েছে। আমি যদি একটু অন্য জায়গাতেও দেখাই, আগের জলটার মধ্যে না দেখিয়ে অন্য একটু অংশেও যদি আমি দেখাই, খেয়াল করুন এই জলটা কিন্তু কি সুন্দর পেনিট্রেট করছে, সঙ্গে সঙ্গে সোক করে নিচ্ছে, যেটা কিন্তু এখানে এতক্ষণ রাখার পরেও জলটা করেনি। উপরন্তু এই জায়গাটা, এই জলটাকে একটুখানি ভালো করে আপনারা খেয়াল করুন। আমি যদি এবার আস্তে আস্তে কার্ডবোর্ডটাকে ওপরের থেকে উঠাই, জলটা দেখুন টপ করে নিচে পড়ে যাবে, অর্থাৎ লস অফ ওয়াটার। কিন্তু এখানে যদি আমি কার্ডবোর্ডটাকে তুলি, এখানে কিন্তু জলটা ওই পরিমাণ নিচে পড়লো না, পড়তে পড়তেও দেখুন জলটা আরো শুষিয়ে নিল। এবং জলটা আমরা যদি এখানটা ভালো করে একটু করে দেখি, যে জলটা কিন্তু অনেক দূর অব্দি পেনিট্রেট করেছে, যেটা কিন্তু এক্ষেত্রে করেনি। আরো একটা ডেমো আমরা দেখতে পারি। এখানে আমরা দুটো গ্লাস নিয়েছি, এই গ্লাসে প্লেন জল আছে আর এই গ্লাসে রয়েছে এই অ্যাবসার জলটাই আমি ঢেলে নিই। আমরা আলাদা করে আর অ্যাবসা ইউজই করছি না। এবার আমার কাছে রয়েছে সালফার পাউডার। সালফার পাউডার জলে মেশে না। অনেক সময় চাষি ভাইরা এমন কিছু পাউডার ইউজ করেন যেগুলো জলে মিশিয়ে যখন তারা ইউজ করেন, জলে ভালো করে মেশে না বলে তাদের প্রচুর ওয়েস্টেজ হয়। আমরা যদি এখানে কিছুটা সালফার পাউডার দিই আর এখানেও কিছুটা সালফার পাউডার দিই, ভালো করে খেয়াল করুন এখানে কিন্তু সালফার পাউডারটা সঙ্গে সঙ্গে গুলে গেল, এখানে কিন্তু সালফার পাউডারটা গুলছে না, থিতিয়ে নিচে পড়ে যাচ্ছে। আর এখানে কিন্তু ভালো করে খেয়াল করুন সালফার পাউডারটা সঙ্গে সঙ্গে কিন্তু জলে গুলে গেল। আর এখানে কিন্তু সালফার পাউডারটা আস্তে আস্তে দেখুন ওপরেও জমে আছে এখনো। এখানে কিন্তু এক ফোঁটা সালফার পাউডার ওপরে জমে নেই, দেখা যাচ্ছে তো ওপরে সালফার পাউডারটা একদম জমে নেই। আমি যদি কাছাকাছি নিয়ে যাই দেখতে যদি সুবিধা হয়। আর এখানে সালফার পাউডারটা কিন্তু আস্তে আস্তে নিচে থিতিয়ে পড়ে যাচ্ছে, এখানে কিন্তু পুরোটা জমে গেছে। ফলে অনেক অল্প পাউডার জাতীয় জিনিসও কিন্তু আমরা ইউজ করতে পারি অ্যাবসাইডটির সহযোগে, আমাদের খরচা কমবে, আমাদের আসল কাজটা কিন্তু অনেক বেশি হবে। আরেকটা ছোট্ট ডেমো দেখাই। আমরা একটু আগে SH এর ডেমো দেখানোর সময় দেখিয়েছিলাম যে এখানে কেন লাল হয়েছিল, কারণ এর মধ্যে কোনো একটা স্ট্রং কেমিক্যাল রিঅ্যাকশন হয়েছিল। একটা এমন কিছু জিনিস আমাদের এক্স ব্র্যান্ডেড প্রোডাক্টে ছিল যেটার সঙ্গে আমরা হলুদ যখন মিশিয়েছিলাম একটা কেমিক্যাল রিঅ্যাকশন হয়ে এটা লাল হয়েছিল। আমাদের জমিতেও অনেক সময় যেটা হয়, দীর্ঘদিন ধরে কেমিক্যাল
ইউজ করতে করতে আমাদের জমিটাই কিন্তু প্রচন্ড পরিমাণে স্ট্রং কেমিক্যাল হয়ে যাওয়ার ফলে জমিটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। আমরা যদি একটু অ্যাপসাইডটি এইটার মধ্যে একটু মিশিয়ে দিই, এবং তারপরে যদি আমরা কিছুক্ষণ রেখে দিই, আমরা আস্তে আস্তে দেখব এই লাল ভাবটা আস্তে আস্তে আবার হলুদে কিন্তু কনভার্ট হয়ে যাবে। একটু সময় লাগবে, আমরা যদি একটু বাদে দেখি, বা আমরা যেটা করতে পারি আর একটু বেশি করে অ্যাপসাইটের মধ্যে মিশিয়ে দিতে পারি তাড়াতাড়ি ব্যাপারটা হওয়ার জন্য। আপনারা খেয়াল করছেন আস্তে আস্তে লাল ভাবটা কেটে গিয়ে হলুদ ভাবটা চলে আসছে, তাহলে আস্তে আস্তে কেমিক্যাল ব্যাপারটা কিন্তু চলে যাচ্ছে। আমরা দীর্ঘদিন ধরে অ্যাপসা ইউজ করতে করতে, আমি বলছি না 1-2 বছরে হয়ে যাবে, ইউজ করতে করতে আস্তে আস্তে আপনার জমির যে একটা স্ট্রং কেমিক্যাল ব্যাপার ছিল সেটা কিন্তু আস্তে আস্তে কেটে যাবে। তো এইভাবে নানাভাবে কিন্তু অ্যাপসা আমাদের চাষি ভাইদেরকে অসম্ভবভাবে উপকার মানে হেল্প করে, এবং আমরাও কিন্তু নানাভাবে উপকৃত হই। আমি বলবো অ্যাপসা সম্বন্ধে আরো ডিটেল জানতে হলে আপনারা কিন্তু অ্যাপসার ব্রোশিওর সিডি নিয়ে ভালো করে জানুন, মাপগুলো ভালো করে শিখুন, এবং অ্যাপসা ইউজ করে খরচা কমিয়ে ফলন অনেকভাবে বাড়িয়ে তুলুন। এবার আসুন আমরা একটু আমাদের হোম কেয়ারের আর পার্সোনাল কেয়ারের কিছু অ্যাক্সেসরিজ নিয়ে কথা বলি। অলরেডি আমরা প্রোডাক্ট ডেমনস্ট্রেশন করার সময় দেখিয়েছি আপনাদেরকে যে স্কুইজ বটল উইথ পিস্টল গ্রিপ স্প্রেয়ার আর স্কুইজ বটল উইথ চারের টপকে। এখানে আমি আরো একটা জিনিস দেখাতে চাই আপনাদেরকে, পোর অ্যান্ড মেজার ক্যাপ। দেখুন এসএইচ এর বটলের উপর আমি পোর অ্যান্ড মেজার ক্যাপটা লাগিয়ে রেখেছি। এটা আপনি এসএইচ এর বটলের উপর আপনি নর্মাল ঢাকনা দিয়েও রাখতে পারতেন, কিন্তু পোর অ্যান্ড মেজার ক্যাপে যেটা হয়, 1 নম্বর কোনোভাবেই আপনি ওয়েস্টেজ করতে পারবেন না, আর সেকেন্ড হচ্ছে এর মধ্যে আপনার দাগ দেওয়া আছে 5 ml, 10 ml, 15 ml। এটা ইউজ করা খুব ইজি এবং ওয়েস্টেজ হয় না ফার্দার। আর যেটুকু এক্সেস আপনার ঢাকনায় রয়ে গেল, আপনি এভাবে যখন বন্ধ করে দিচ্ছেন ওটা আবার নিচে চলে যাচ্ছে। এছাড়াও আমাদের হোম কেয়ার পাম্প রয়েছে। এই হোম কেয়ার পাম্প দেখুন আমি এখানে এলএসির বটলে লাগিয়ে রেখেছি। এটা একবার প্রেস করলে 3 ml আসে, তাহলে আপনি যদি 10 ml লাগে আপনি 3 বার প্রেস করুন, 9 ml পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, তো এইভাবে আমরা কিন্তু এটাকে ইউজ করতে পারি। সেম পার্সোনাল কেয়ার পাম্পও পাওয়া যায়। পার্সোনাল কেয়ার পাম্প একবার প্রেস করলে 1/2 ml আসে, তাহলে পার্সোনাল কেয়ার প্রোডাক্টসগুলো আমরা 1/2 ml করে ইউজ করতে পারি। আর সবচেয়ে বড় কথা, পার্সোনাল কেয়ার অ্যান্ড হোম কেয়ার পাম্পে এরকম লকিং সিস্টেম আছে। আপনি একবার লক করে দিলে আর প্রেস করলেও এটা কিন্তু প্রেস হবে না। আবার যখন আপনার দরকার হবে লকটা খুলে নিন, খুলে নিয়ে আপনি আবার প্রেস করে আপনি এটাকে ইউজ করতে পারেন। এতে কি হবে, আপনার ওয়েস্টেজ কম হবে, আপনি সঠিক মাপে প্রোডাক্টটা ইউজ করতে পারবেন। আর যেহেতু আপনাকে বারবার ঢাকনা খুলতে হচ্ছে না, ভেতরে কোনো রকম ভাবে ময়লা যাওয়া বা জল যাওয়ার ভয় থেকেও আপনি বাঁচবেন। তো আসুন আমরা এই ধরনের অ্যাক্সেসরিজগুলোকে ইউজ করি এবং আরো ইকোনমিক করে তুলি প্রোডাক্টগুলোকে, এবং আমরা ওয়েস্টেজ হওয়া থেকে বাঁচাই।